তো আজকে আমরা রিসেপ্টর এবং সিগন্যালিং পাথওয়ে নিয়ে কথা বলতে চাইতেছি। এজন্য আমাদের গত যে লেকচারটা আছে আমরা চেষ্টা করবো সেটা একটু রিভাইজ করে নিতে। তো দেখেন, আমরা গতদিন পড়েছিলাম যে কেমিক্যাল নেচার অনুসারে হরমোন তিনটা ক্লাসে ক্লাসিফাই করা যায়। একটা প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড, একটা ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন, আর স্টেরয়েড। তো সলিবিলিটির দিকে যদি যাই, প্রথমেই প্রোটিন এবং পলিপেপটাইড, এরা ওয়াটার সলিউবল। আর অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন আর স্টেরয়েড ডেরিভেটিভস যেগুলো বা স্টেরয়েড থেকে যেগুলো আসতেছে, এটা মেইনলি লিপিডের নেচার বলে, এরা লিপিড সলিউবল। এখন যারা লিপিড সলিউবল প্লাজমা, তাদের চলার জন্য অবশ্যই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হইতে হবে। এই জন্য দেখা যায় স্টেরয়েড এবং ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিনটা মেইনলি প্লাজমা প্রোটিন এর সাথে বাইন্ড করে। কিন্তু এই যে যারা ওয়াটার সলিউবল, তাদের তো বাইন্ড করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর প্লাজমা হাফ লাইফ। তো দেখেন, যারা আমরা নর্মালি জানি যে হরমোনগুলো অ্যাকশন করে কীভাবে, যারা ফ্রি অবস্থায় থাকে তারা ডিরেক্টলি রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন দেখাইতে পারে। আচ্ছা, তাহলে যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে তারা কখন অ্যাকশন দেখাবে? তারা যখন এখান থেকে বের হবে। আচ্ছা, তো কখন বের হবে? যখন ধরেন এই হরমোনটা শেষ হয়ে যাবে, তখন কি করবে? এই প্লাজমা প্রোটিন যেগুলো বাইন্ড আছে সেগুলো আবার বের হয়ে ফ্রি হবে, তারা পরবর্তীতে অ্যাকশন দেখাইতে পারবে। তার মানে কি দেখা যাবে, যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে তারা প্লাজমাতে অনেক দিন ধরে থাকতে পারবে এবং তাদের কাজটা হবে দীর্ঘদিন ব্যাপী। এজন্য তারা এলিমিনেশনটা হবে ধীরে ধীরে। এই জন্য তাদের টি হাফটা হবে কি, টি হাফটা হবে বেশি, বা প্লাজমা হাফ লাইফটা হবে বেশি। কিন্তু যারা প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড বা ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন, তারা যেহেতু সবসময় ফ্রি থাকতেছে, এই জন্য তারা সরাসরি ডিরেক্টলি অ্যাকশন করবে এবং বডি থেকে এলিমিনেট হয়ে বের হয়ে যাবে। আর দেখেন, যারা ওয়াটার সলিউবল, যারা ডিরেক্টলি তাড়াতাড়ি অ্যাকশন করতেছে, ফ্রি অবস্থায় আছে, তাদের ডিউরেশন অফ অ্যাকশন হবে শর্ট। কিন্তু যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা, তাদের ডিউরেশন অফ অ্যাকশন হবে লং। আবার দেখেন এক্সক্রিশন, যারা ওয়াটার সলিউবল তারা কী করবে? তারা কিডনির সাথে কিডনিতে পানির সাথে ফিল্টার হয়ে বের হয়ে যাবে। তাহলে তারা ওয়াটার সলিউবল, তারা মেইনলি কিডনির সাথে বের হয়ে কিডনির মাধ্যমে বের হয়ে যায়। আর যারা লিপিড সলিউবল তারা কী করে? মেইনলি লিভারে চলে যায়। লিভারে চলে যাওয়ার মাধ্যমে হয় লিভার তাকে বাইলের মাধ্যমে বের করে দেয়, অথবা সেই লিপিড সলিউবল সাবস্টেন্সটাকে ওয়াটার সলিউবল করে দিয়ে তাকে আবার সেই কিডনির মাধ্যমে বের করে দিতে পারে। ঠিক আছে? তো এই জন্যে স্টেরয়েডগুলো মেইনলি লিভার, কিডনি দুইটার মাধ্যমে বেশি হয়। আবার টাইরোসিনগুলো সেম। ঠিক আছে? আচ্ছা, রিসেপ্টরটা আমরা পরে যাইতেছি। স্টোরেজটা যদি দেখি, তো এদের আমরা দেখছি কি, প্রোটিন পলিপেপটাইড হরমোনগুলো তৈরি হওয়ার পরে স্টোরেজ আকারে ছিল, তারপরে যখন সাইক্লিক এমপি, ক্যালসিয়াম এদের পরিমাণ বাড়ছে, তখন সেল থেকে এরা বের হয়ে চলে আসছে। তারপর টাইরোসিন, অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিনের কথা যদি বলি, এরাও স্টোর হয়েছিল। তারপর এই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এরাও স্টোর হয়ে থাকে। ঠিক আছে? বাট স্টেরয়েডদের ক্ষেত্রে দেখা যায় এদের সাধারণত স্টোরেজ থাকে না, বা স্টোরেজ থাকলেও খুবই কম অ্যামাউন্ট। ঠিক আছে? ভেরি লিটল অ্যামাউন্ট স্টোর থাকতে পারে, বাট সেটা নগণ্য। আচ্ছা, এখন তার রিসেপ্টর নিয়ে কথা বলি। আগে যদি বলি রিসেপ্টর জিনিসটা কি আসলে, দেখেন, তো আমরা বলছিলাম কি যে একটা কেমিক্যাল সাবস্টেন্স এসে এখানে বাইন্ড করলো, বাইন্ড করার মাধ্যমে ভেতরে একটা আমরা কি দেখতে পেলাম, কেন একটা অ্যাকশন হইল। আচ্ছা, তো দেখেন, এই যে বাইরে যেটা এসে বাইন্ড করতেছে, আমরা তাকে বলি লাইগ্যান্ড, কেমিক্যাল সাবস্টেন্স যেটা বাইন্ড করতেছে তাকে বলি লাইগ্যান্ড। আর এই যে যার সাথে বাইন্ড করতেছে সেটাই, এই পুরোটা একটা রিসেপ্টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে রিসেপ্টরের দেখেন দুইটা অংশ আছে। একটা বাইরের দিকে, এই বাইরের দিকের অংশটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ডোমেইন, এক্সট্রা সেলুলার ডোমেইন বা লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেইন। ঠিক আছে? তো লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেইন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আর ভেতরের যে অংশটা, আসলে এই ভেতরের অংশটা একটা স্পেশাল অংশের সাথে যুক্ত থাকে। যেমন ধরেন, আমি ধরে নিলাম যেটা জি প্রোটিনের সাথে যুক্ত। ঠিক আছে? এবং এখান থেকে কী করবে? এই জি প্রোটিনের সাথে যুক্ত হওয়ার পরে এটা আলটিমেটলি এই জি প্রোটিনের সাথে যুক্ত হওয়ার পরে এটা অ্যাকশন দেখাইতে পারবে। তাহলে ইফেক্টটা তৈরি করলো কখন? যখন এই যে জি প্রোটিনের সাথে সেটা যুক্ত হইতেছে। তার মানে ভেতরের দিকের যে অংশটা, এটা কি ইফেক্ট তৈরি করতেছে। এই জন্য এটাকে বলা হয় ইফেক্টর ডোমেইন। আচ্ছা, তাহলে আমরা বুঝে নিলাম রিসেপ্টর এই অংশ। তাহলে আমরা যদি রিসেপ্টরকে মেইনলি বলতে চাই, এটাকে কী বলবো আসলে? আসলে রিসেপ্টর একটা লার্জ প্রোটিন, লার্জ প্রোটিন, যেটা এক একটা কেমিক্যাল সাবস্টেন্সের জন্য স্পেসিফিক।
মানে আপনি চাইলেই একটা রিসেপ্টরে অন্যান্য কেমিক্যাল সাবস্টেন্সকে এনে সেটাকে স্টিমুলেট করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা হচ্ছে লার্জ প্রোটিন এবং এরা হচ্ছে স্পেসিফিক। এবং দেখেন, যখন একটা লাইগেন্ডে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করলো তখন কিন্তু রিসেপ্টরটা একটা অ্যাকশন বা বায়োলজিক্যাল অ্যাকশন দেখাইতেছে। কেন? এই যে বায়োলজিক্যাল অ্যাকশন যে দেখাইলো, এটা একটা ইম্পর্টেন্স আছে। কেন? দেখেন, ধরেন এটা হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের এটা হচ্ছে একটা রিসেপ্টর। আমরা যখন হচ্ছে স্টেরয়েড হরমোন নিয়ে পড়ছি, আমরা জানি কি স্টেরয়েড হরমোনগুলো ডিরেক্টলি এখানে এসে বাইন্ড করে প্লাজমা প্রোটিনে। বাট বাইন্ড করার পরে সেই প্লাজমা প্রোটিনে কি কোনো বায়োলজিক্যাল অ্যাকশন দেখায়? বায়োলজিক্যাল কোনো অ্যাকশন দেখায় না। তাহলে আপনি কি বলতে পারবেন যে এটাকে একটা রিসেপ্টর? না। তার মানে এই যে প্লাজমা প্রোটিনের সাথে যে বাইন্ড করতেছে, এটা কোনো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে না। তো এই জন্যেই প্লাজমা প্রোটিন বাইন্ডিং হলেও এদের মধ্যে রিসেপ্টর, মানে এরা রিসেপ্টর হিসেবে ডিরেক্টলি কাজ করতেছে না। কেন? কারণ এদের মধ্যে বায়োলজিক্যাল অ্যাকশনটা নেই। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা আপনাদের ভালোভাবে বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, তো দেখেন, আমরা যদি এখন বলি এখন রিসেপ্টরটা কোথায় কোথায় থাকতে পারে। ধরেন এটা হচ্ছে সেল। এখন দেখেন, একটা ধরেন খুব বড় একটা মলিকিউল, ঠিক আছে, অথবা খুব বেশি চার্জড একটা মলিকিউল, ধরেন এত বেশি চার্জড মলিকিউল। এখন বলেন এই বড় মলিকিউলটা কি ক্রস করতে পারবে? পারবে না। চার্জড মলিকিউল ক্রস করতে পারবে? পারবে না। মানে এই যে প্লাজমা মেমব্রেনটা, তারা এদেরকে ক্রস করতে পারবে না। তাহলে তাদের ইনফরমেশনটা ক্যারি করতে হলে রিসেপ্টরটাকে আমাকে সেলের বাইরে রাখতে হবে, যাতে এই ইনফরমেশনটা এখানে আসতে পারে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যাদের হাই মলিকুলার ওয়েট অথবা যারা হচ্ছে পোলার ইন নেচার, তাদের ক্ষেত্রে রিসেপ্টর থাকবে সেলের বাইরে বা এক্সট্রা সেলুলার। এখন তাহলে হাই মলিকুলার ওয়েট কাকে বলবেন? যেমন আমরা হচ্ছে প্রোটিন যেগুলোকে বলি, মানে যে হরমোনগুলো হচ্ছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড ইন নেচার, তারা হচ্ছে মেইনলি হাই মলিকুলার ওয়েট। আবার পোলার কারা? আপনি কোন হরমোনকে বলবেন? যেমন হচ্ছে আমি বলছিলাম এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এরা হচ্ছে কি? এরা হচ্ছে পোলার। তাহলে পোলার যেহেতু এরা প্লাজমা মেমব্রেনকে ডিরেক্টলি ক্রস করবে না, এই জন্য এদের জন্য এক্সট্রা সেলুলার কি থাকবে? রিসেপ্টরটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, বা এক্সট্রা সেলুলার না বলে আসলে সেল মেমব্রেনে থাকবে, এটা বলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? তো আমি এখান থেকে এক্সট্রা সেলুলার কথাটা উঠাই নিলাম, আমি এখানে বলবো হচ্ছে প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখন দেখেন, যারা হচ্ছে লো মলিকুলার ওয়েট আর যারা হচ্ছে পোলার না, তাদের ক্ষেত্রে কি হবে? তো তারা তো ডিরেক্টলি ক্রস করতে পারবে। তো ক্রস করতে পারলে তাদের জন্য রিসেপ্টর কোথায় থাকবে? ইন্ট্রাসেলুলার থাকবে। সেটা হতে পারে সাইটোপ্লাজমে অথবা হতে পারে নিউক্লিয়াসের ভেতরে। তো দেখেন, লো মলিকুলার ওয়েট বা পোলার। এখন দেখেন, আমরা পড়ছিলাম কি পোলার না কারা কারা? যেমন হচ্ছে স্টেরয়েড, এরা কিন্তু পোলার না। তাহলে স্টেরয়েডগুলো তো কারা স্টেরয়েড? আমরা মনে রাখবো নামের শেষে ওয়েড আছে। ঠিক আছে? এটা হচ্ছে স্টেরয়েড, যেমন কর্টিকোস্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে, বা অন আছে যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ঠিক আছে, বা অল আছে নামের শেষে, যেমন হচ্ছে কোলে ক্যালসিফেরল বা ভিটামিন ডি যেটাকে বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো মনে রাখবো, যাদের নামে শেষে এগুলো থাকে তারা সাধারণত স্টেরয়েড হরমোন। একটা এক্সেপশনাল মনে রাখবেন, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েডের নামের শেষে যদিও ওয়েড আছে, বাট এরা হচ্ছে প্রোটিন অ্যান্ড পেপটাইড টাইপ অফ হরমোন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি T3 T4 এর কথা বলি, এই T3 T4 হরমোন এরাও হচ্ছে লিপিড ইন নেচার, মানে হচ্ছে সেল মেমব্রেনকে ক্রস করতে পারে। এজন্য এদের জন্যও দেখা যাবে কি ইন্ট্রাসেলুলার রিসেপ্টরটা থাকবে। এবং স্পেসিফিকভাবে বলতে গেলে এদের জন্য রিসেপ্টরটা থাকে নিউক্লিয়াসে। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তাহলে প্রোটিন হরমোনের উদাহরণগুলো আপনি এখানে দিয়ে দিবেন যে সেল মেমব্রেনে এদের রিসেপ্টর থাকবে। সোজা কথা, আপনারা এখন বুঝতে পারছেন আশা করি বিষয়গুলো। আচ্ছা, তো আমরা এখন মোটামুটি একটা ক্লাসিফিকেশন দাঁড় করে ফেলতে পারি। সেটা কি? যে রিসেপ্টরটা দুইটা ভাগে ভাগ করা যায়, এক্সট্রা সেলুলার, ইন্ট্রাসেলুলার। আচ্ছা, তো এক্সট্রা সেলুলার মধ্যে এখন আমরা আরেকটু ডিপ কথাবার্তা বলি। তো দেখেন, এটা হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের রিসেপ্টর কেমন হইতে পারে? এরকম হইতে পারে যে সেল মেমব্রেনে কোনো একটা লাইগেন্ড এসে বাইন্ড করলো, সেলের ভিতরে চার্জ বা আয়ন ঢুকলো এবং এর মাধ্যমে কি হইলো? আলটিমেটলি এটা একটা অ্যাকশন দেখাইলো। এরকম হইতে পারে। তার মানে কি এটা একটা চ্যানেল ওপেন করলো, ঠিক আছে, আয়ন চ্যানেল। অথবা এরকম হইতে পারে, ধরেন এটা একটা রিসেপ্টর,
এই রিসেপ্টর একটা প্রোটিনের সাথে যুক্ত আছে, ধরেন এটা হচ্ছে প্রোটিনটার নাম হচ্ছে জি প্রোটিন। যখন এখানে একটা লাইগেন্ড এসে বাইন্ড করলো তখন এই ইন্ট্রাসেলুলার জি প্রোটিন বা একটা প্রোটিনকে স্টিমুলেট করলো, এইটাকে স্টিমুলেট করার মাধ্যমে আলটিমেটলি অ্যাকশনটা আসলো। তো তখন আপনি এটাকে কী বলবেন? এটাকে বলবেন জি প্রোটিন কাপল রিসেপ্টর, ঠিক আছে? অথবা এরকমও হইতে পারে যে ধরেন এটা একটা রিসেপ্টর, এই রিসেপ্টরের মধ্যে একটা লাইগেন্ড এসে বাইন্ড করলো, আর এখানে ধরেন আপনার একটা এনজাইমকে স্টিমুলেট করলো। তাহলে এনজাইমকে স্টিমুলেট করলে তখন কী হবে? এখান থেকে একটা অ্যাকশন আসবে, ঠিক আছে? তো তখন এটাকে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে এনজাইম ইনডিউসডও বলা যেতে পারে, অথবা এটাকে সহজ ভাষায় বলতে গেলে এনজাইমেটিক রিসেপ্টর। তাহলে আমরা টোটাল 3 ধরনের রিসেপ্টর পাইতেছি। একটা হচ্ছে আয়নোট্রপিক রিসেপ্টর, যেটা কী করতেছে, যেটা হচ্ছে সেলের ভেতরে বিভিন্ন ধরনের আয়নকে বা সেলের ভেতর থেকে বাইরে বিভিন্ন ধরনের আয়নকে নিয়ে যাওয়ার মাধ্যমে অ্যাকশন দেখাইতেছে। আরেকটা পাইতেছি কি জি প্রোটিন কাপল রিসেপ্টর, আরেকটা হচ্ছে এনজাইমেটিক রিসেপ্টর। এখন আমরা প্রত্যেকটা আবার একটু ভেতরে গিয়ে পড়তেছি আর একটু ডিপে দেখেন। তো আয়ন চ্যানেল ওপেনের ক্ষেত্রে এমন হতে পারে যে আয়ন চ্যানেলটা ধরেন এখানে একটা লিগ্যান্ড আছে, এই লিগ্যান্ডটা এসে বাইন্ড করলো, সাপোজ এই লিগ্যান্ডটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো দুই পাশে দুইটা অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করার মাধ্যমে বাইরে থেকে ভেতরের দিকে পজিটিভ আয়নগুলো প্রবেশ করলো। হতে পারে এটা সোডিয়াম, হতে পারে এটা ক্যালসিয়াম, অথবা এরকমও হতে পারে কিছু পরিমাণ পটাশিয়াম বাইরে চলে যেতে পারে। বাট যে পরিমাণ পজিটিভ আয়ন আসছে সেটা হচ্ছে যে পরিমাণ পটাশিয়াম চলে গেছে তার থেকে বেশি। তাহলে এরা কী করলো? লাইগেন্ড বাইন্ড করার মাধ্যমে ইন্ট্রাসেলুলার যে পজিটিভ আয়ন এর পরিমাণটা চেঞ্জ করলো, পরিবর্তন করলো এবং অ্যাকশন দেখাইলো। তাহলে এটাকে আমরা বলবো লাইগেন্ড বাইন্ডেড আয়নোট্রপিক রিসেপ্টর, ঠিক আছে? আচ্ছা, অথবা ধরেন আপনার হাতে কেউ টাচ করছে, টাচ করলে কি হবে? এই টাচের উপর সেন্সিটিভ এরকম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। তখন কি হবে? সেলের ভিতরে পজিটিভ আয়ন আসবে, রিপোলারাইজেশন হবে, আলটিমেটলি আপনি সেটার সেন্স বুঝতে পারবেন। তাহলে এটাকে বলবো আমরা কি মেকানিক্যাল গেটেড আয়ন চ্যানেল। তারপরে কি? তাহলে এই রিসেপ্টরটা কি মেকানিক্যাল গেটেড, ঠিক আছে? অথবা আরেকটা ধরনের চ্যানেল আছে যেটা কি করতে পারে, ধরেন আপনার ভোল্টেজ চেঞ্জ হয়েছে সেলের ভিতরে। কিভাবে? ধরেন সেলের মধ্যে কি হয়, যখন ডিপোলারাইজেশন হয় তখন ভোল্টেজ চেঞ্জ হয়, সাপোজ -90 থেকে -20 মিলিভোল্টে চলে আসছে। কিভাবে? ধরেন অনেক বেশি সোডিয়াম আয়ন ভেতরে আসছে, তখন কি হবে? সেই ভোল্টেজ চেঞ্জ হওয়ার কারণে পটাশিয়াম চ্যানেলকে সে ওপেন স্টিমুলেট করবে। তো সেখানে কি করবে? সেলের ভেতর থেকে বাইরের দিকে পটাশিয়ামগুলো চলে যাবে। তাহলে এই যে চ্যানেল, এটা কি ভোল্টেজ গেটেড, তাই না? তো এই 3 ধরনের আয়ন চ্যানেলের কথা আমরা বলতে পারি। তাহলে কী কী পাইতেছি আমরা? আয়নোট্রপিক রিসেপ্টর, একটা হচ্ছে ভোল্টেজ গেটেড রিসেপ্টর, একটা হচ্ছে লাইগেন্ড বাইন্ডিং, আর একটা হচ্ছে মেকানিক্যাল গেটেড বা মেকানিক গেটেড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি জি প্রোটিন কাপল রিসেপ্টর, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি লিখে রাখছি জি প্রোটিন কাপল রিসেপ্টরটা মোটামুটি 3টা ভাগে ভাগ করা যেতে পারে। জি স্টিমুলেটরি বা জিএস, জি ইনহিবিটরি বা জিআই, আরেকটা হচ্ছে জি কিউ, আরেকটা আছে জি নট বা জিও। এটা আসলে তেমন একটা ব্যাখ্যা করা হয় না, এই জন্য আমি লিখে নাই। যাই হোক, তো আমরা শুরু করি জি স্টিমুলেটরি দিয়ে। আচ্ছা, তো জি স্টিমুলেটরি দিয়ে শুরু করতেছি। তো আরেকটা কথা আমি বলে নিই যে এই যে আমি জি প্রোটিন কাপল রিসেপ্টর বললাম, এর আরও অনেক নাম আছে। দেখেন, এটা যদি আমি একটু আঁকি, এই সেলটাকে সে এরকমভাবে ক্রস করতেছে, তাই তো? হ্যাঁ, এবং আপনি যদি দেখেন টোটাল 7বার এই সেলকে ক্রস করছে, ঠিক আছে? 7বার সেলকে ক্রস করার কারণে এটাকে 7 পাস রিসেপ্টরও বলা হয়। এটা দেখতে সাপের মতো, এই জন্য এটাকে সার্পেন্টাইন রিসেপ্টরও বলা হয়। এই রিসেপ্টরের মধ্যে জি প্রোটিনটাকে স্টিমুলেট করার মাধ্যমে এটা সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে, এই জন্য এটাকে কী বলা হয়? মেটাবোট্রপিক রিসেপ্টরও বলা হয়, ঠিক আছে? আরেকটা নাম ছিল, সম্ভবত নামটা হচ্ছে হেপ্টোহেলিকাল, ঠিক আছে? যতটুকু মনে পড়ে, বা হ্যাঁ হেপ্টোহেলিক্যালই মনে পড়ে। আরেকটা হচ্ছে হেপ্টোহেলিকাল। আচ্ছা, তো এতগুলো নাম এটা, যাই হোক। তাহলে জি প্রোটিনটা কেন? মেইনলি হচ্ছে এখানে এই জি প্রোটিন বা আলফা, বিটা আর গামা, এই 3টা অংশ নিয়ে হচ্ছে এই জি প্রোটিনটা গঠিত। এবং এই আলফা যে অংশটা সাবইউনিটটা, এর সাথে সবসময় হয় জিটিপি লেগে থাকবে অথবা জিটিপি লেগে থাকবে, হয় জিটিপি অথবা জিটিপি। এই জন্যে জি প্রোটিন কাপল রিসেপ্টর বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি। তো ধরেন
যেহেতু এটা একটা কি সেলের বাইরের রিসেপ্টর, তার মানে কি এখানে কি আসতেছে, বাইরে থেকে ধরেন একটা ইনফরমেশন আসতেছে, কোনো একটা হরমোন আসতেছে, ঠিক আছে। তো হরমোন আসলে সেটা হচ্ছে এখানে কি করবে, এই অংশটাকে স্টিমুলেট করবে। তার আগে দেখেন যখন স্টিমুলেট করে নাই, সাপোজ আমি স্টিমুলেট করার আগের অংশটাতে যাই, এখানে দেখেন এটা কিন্তু অন্য উল্টে আছে, মানে কি এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে। যখনই এটা এখানে স্টিমুলেট করবে তখন এই জায়গাটার চেঞ্জ আসবে। কি চেঞ্জ আমি দেখি, এই চেঞ্জটা হচ্ছে এইরকম হয়ে যাবে, সেটা স্টিমুলেট হয়ে যাবে, ঠিক আছে। এবং স্টিমুলেট হওয়ার পরে আমরা বলছিলাম কি আমাদের 3টা সাব ইউনিট থাকে, একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। তো আমরা বলতেছি এই 3টা মিলে এটাকে বলতেছি আমরা জি স্টিমুলেটরি প্রোটিন, তো দেখেন যখন বাইরে থেকে লাইগ্যান্ডটা এসে এক্সট্রাসেলুলার ডোমেইনের সাথে বাইন্ড করতেছে তখন সেটা কি ইন্ট্রাসেলুলার ইফেক্টর ডোমেইনটা এই জি প্রোটিনের সাথে বাইন্ড করতেছে। তো বাইন্ড করার আগে এই আলফা অংশের সাথে জিডিপি বাইন্ড করা ছিল, যখনই এই ভেতরের ইফেক্টর ডোমেইনটা আলফা অংশের সাথে যুক্ত হয়েছে তখন কি করবে, এই জিটিপিটা বের হয়ে যাবে এবং এখানে গিয়ে যুক্ত হবে হচ্ছে জিটিপি। তো যখনই জিটিপিটা যুক্ত হবে তখন দেখা যাবে কি এই জি স্টিমুলেটরি প্রোটিনটা ভেঙে যাবে, একটা অংশ দেখা যাবে কি আলফা অংশ হয়ে গেছে আলাদা, সেই আলফা অংশের সাথে আছে জিটিপি, আর বিটা আর গামা অংশ আলাদা আছে। আচ্ছা, তো দেখেন এই আলফা অংশটা এখানে এসে এখানে স্টিমুলেট করবে, কাকে স্টিমুলেট করবে, অ্যাডেনাইল সাইক্লেস বা অ্যাডেনাইলিন সাইক্লেস, একটা এনজাইমকে স্টিমুলেট করবে। এখানে স্টিমুলেট করলে কি হবে, এই অ্যাডেনাইলিন সাইক্লেসকে স্টিমুলেট করলে অ্যাডেনাইলিন সাইক্লেসটা এটিপিকে ভেঙে সাইক্লিক এএমপি তৈরি করবে, তো এই যে সাইক্লিক এএমপি এটা কী করবে, এইটার মেইন কাজ হচ্ছে এটা এক ধরনের প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করবে, সেটা হচ্ছে প্রোটিন কাইনেজ এ, এই প্রোটিন কাইনেজ একে স্টিমুলেট করবে। এখন প্রোটিন কাইনেজে কী করবে, প্রোটিন কাইনেজ হচ্ছে দেখেন কাইনেজ, আমরা গতকালকে একটু বলেছিলাম যে এই যে প্রোটিন কাইনেজের মেইন কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা বা ফসফেট গ্রুপ অ্যাড করা। তো ধরেন এটা হচ্ছে এনজাইম, তো এই এনজাইমকে কী করবে, এই এনজাইমকে ফসফেট গ্রুপ অ্যাড করে দিলে সেটা কি হবে, এই এনজাইমটা কাজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন এখানে যে রিসেপ্টর আছে এই রিসেপ্টরকে সে স্টিমুলেট করে দেবে, ফসফেট গ্রুপ অ্যাড করে দেবে। তো ফসফেট গ্রুপ অ্যাড করে দিলে কি হবে, এই রিসেপ্টরটা পরবর্তীতে ডিএনএতে গিয়ে কি করবে, প্রোটিন তৈরি করবে ট্রান্সলেশন করে, ঠিক আছে। এবং দেখা যাবে কি এই প্রোটিন কাইনেজে এই যে ফসফেট গ্রুপ অ্যাড করতেছে, এই ক্যালসিয়াম চ্যানেলে ফসফেট গ্রুপ অ্যাড করার ফলে বাইরে থেকে ভেতরে ক্যালসিয়াম আসবে। তাহলে দেখেন কী কী চেঞ্জ আসতেছে, এই এনজাইমের উপর ইফেক্ট দেখানোর মাধ্যমে কী করতেছে, মেটাবলিজমকে অল্টার করতেছে, ঠিক আছে। রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে যার মাধ্যমে প্রোটিন সিনথেসিস হইতেছে, ক্যালসিয়াম চ্যানেলকে স্টিমুলেট করতেছে যার কারণে ক্যালসিয়াম সেলের ভিতর প্রবেশ করতেছে। দেখেন ক্যালসিয়াম কি মেইনলি আমাদের মাসেল কন্ট্রাকশন এর জন্য দায়ী, ঠিক আছে। এই কথাগুলো মনে রাখবো, একটু পরেই একটা ক্লিনিক্যাল কথা বলবো এটার সাথে। আচ্ছা, তো এটা গেল জি স্টিমুলেটরি। আমরা একসাথে যদি জি ইনহিবিটরিটা পড়ে ফেলি তাহলে মনে হয় ভালো হবে। তার আগে আরেকটু কথা বলি, যখন এই আলফা প্রোটিনটা আলফা অংশটা আলফা সাবইউনিটটা অ্যাডেনাইলিন সাইক্লেজের সাথে বাইন্ড করে, ঠিক তখনই দেখা যায় এই আলফা সাবইউনিটের ভেতরে একটা জিটিপিএস এনজাইম অ্যাক্টিভেটেড হয়ে যায়। ধরেন এটা হচ্ছে আলফা সাবইউনিট, যখনই সে কী করলো অ্যাডেনাইলিন সাইক্লেসের সাথে বাইন্ড করছে তখন ওর ভেতরে কী হয়েছে, ওর ভেতরে এনজাইম অ্যাক্টিভেট হয়ে গেছে। কোন এনজাইম, সেটা হচ্ছে জিটিপিএস। এই জিটিপিএস এনজাইমের কাজ কি, জিটিপিএস এনজাইমের কাজ হচ্ছে, আমি এটাকে যদি একটু এখানে দেখাই, দেখেন এই যে জিটিপি এখানে যে বাইন্ড করলো এসে, এই যে এখানে এসে যে জিটিপিটা বাইন্ড করছে সেই জিটিপিকে জিডিপিতে কনভার্ট করে হচ্ছে জিটিপিএস, ঠিক আছে। তো যখন অ্যাডেনাইলিন সাইক্লেসের সাথে বাইন্ড করলো তখন কি অ্যাডেনাইলিন সাইক্লেস তার কাজ করতেছে, ওই কাজ করার সময় দেখা যাইতেছে কি আবার এই আলফাটা কি হইতেছে, জিটিপি হারায় জিডিপি হয়ে যাইতেছে। যখন জিডিপি হয়ে যাইতেছে তখন কি সেটা আবার সেই বিটা আর গামা অংশের সাথে যুক্ত হয়ে আবার আগের প্রোটিনটা মানে পুরো জি প্রোটিনটা হয়ে যাইতেছে, ঠিক আছে। এবং যখন হচ্ছে যে বলতেছিলাম যখন জিডিপিটা কানেক্টেড ছিল তখন সেটা ছিল ইনঅ্যাক্টিভ, তার মানে কি জিডিপিটা যখন জিডিপিতে কনভার্ট হয়ে গেল তখন আবার প্রোটিন অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি এই আলফাটা যদি এর সাথে বাইন্ড করে সারা জীবন বাইন্ড অবস্থায় থাকলে তো কি সারা জীবন এই ধরনের প্রসেস চলতে থাকবে, কিন্তু এটা তো সারা জীবন হওয়া সম্ভব না।
একটা নির্দিষ্ট সময় চলবে, তারপরে অটোমেটিক্যালি এটা কমে যাবে। ঠিক আছে? শুধু তাই না, এই যে সাইক্লিক এএমপি, এই সাইক্লিক এএমপিটা মেটাবলিজম হয়ে অ্যাডেনোসিন মনোফসফেট হয়ে যায় বা এএমপি হয়ে যায়। সেইখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে ফসফোডাই এস্টারেজ, এই এনজাইমের সহায়তা। ঠিক আছে? তো এই এনজাইমটা সাইক্লিক এএমপিকে এএমপিতে পরিণত করে। তো সাইক্লিক দেখা যাবে কি এক সময় সাইক্লিক এএমপিটা আর নেই, প্রোটিন কাইনেজে কেউ স্টিমুলেট করতে পারতেছে না, দেন বাকি সব এই কাজগুলো আবার দেখা যাইতেছে না। ঠিক আছে? তো এগুলো আসলে হয়। তো আচ্ছা, এই কথাগুলো তো এখন আমার কথা হচ্ছে, আমি যদি কোনোভাবে এই এনজাইমকে ইনহিবিট করে দিই, তাহলে কি সাইক্লিক এএমপি অনেকক্ষণ ধরে কাজ করবে না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কাজ করবে। ফলে কি হবে? ফলে দেখা যাবে অ্যাক্টিভিটিটা বেশি থাকবে। এবং এটাই হয় আসলে আমরা যখন চা খাই বা কফি খাই বা কোনো ধরনের কোকা কোলা খাই, দেখা যায় কি আমরা চা কফি খাইলে আমাদের ঘুম আসে না। কেন আসে না? আমাদের ব্রেন বলি আমরা চাঙ্গা থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সাইক্লিক এএমপিটা তখন এএমপিতে কনভার্ট হয় না। তার মানে টি, তারপর হচ্ছে কোকেন বলতেছি, ক্যাফেইন, ঠিক আছে, কোকা কোলা, এরা হচ্ছে এই ফসফোডাইএস্টারকে ইনহিবিট করে থাকে, ফসফোডাইএস্টারেজ এনজাইমকে। ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা এই যে ক্লিনিক্যাল কথা জিটিপিএস এর সাথে, যেটা হচ্ছে এই জিটিপিএস যেটা হচ্ছে কী করতেছিল, এই জিটিপিকে কনভার্ট করতেছিল জিডিপিতে। তো এই জিটিপিএসকে আবার ইনহিবিট করে হচ্ছে টক্সিন। এই টক্সিনটা কোত্থেকে আসে? সেটা হচ্ছে ভিব্রিও কলদেরা থেকে। তো এই কলদেরা টক্সিনটা এসে যখন জিটিপিএসকে ইনঅ্যাক্টিভ করে দেয়, জিটিপিএসকে কী করে, তার কাজ দেখাইতে দেয় না, বা বলা যায় ইনঅ্যাক্টিভই করে দেয়, তাহলে কী হবে? জিটিপিটা আর ভাঙতেছে না। তাহলে জিটিপি যতক্ষণ আলফার সাথে লেগে থাকবে ততক্ষণ কি সে আবার অ্যাড্রেনালিন সাইক্লেসকে স্টিমুলেট করতে থাকবে, এই জন্য তার অ্যাকশনও বেশি দেখাবে। এবং এই জন্য দেখা যায় অ্যাকশন বেশি দেখালে কি, যে দেখেন ইন্টারসেলুলার যে ক্যালসিয়াম আসতেছে, অনেক বেশি ক্যালসিয়াম আসবে, কন্ট্রাকশনটা বেশি হবে। এবং এর ফলে দেখা যায় কি, এবং এই যে দেখেন আবার এনজাইমকেও স্টিমুলেট করতেছে। তো কলেরাতে এই জন্য আমরা দেখি ডায়রিয়ার পরিমাণটা বেশি, যে গাট মোটিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে? তো আশা করি মনে থাকবে বিষয়গুলো। আচ্ছা, তো এখানে আমি আরেকটা অংশের কথা বলে দিই। জি স্টিমুলেটরি বললাম, সেমভাবে যদি জি ইনহিবিটরিটির কথা বলি, আমি বাকিগুলো মুছে দিতে চাইতেছি। আচ্ছা থাক, বুঝবো না। দেখেন, ধরেন এটা হচ্ছে জি ইনহিবিটরি। ঠিক আছে? তো জি ইনহিবিটরি যখন এখানে বাইন্ড করলো লাইগেন্ডটা এসে, জি ইনহিবিটরিটা এরও 3টা সাব ইউনিট আছে। ধরেন এটা হচ্ছে একটা, এইটা একটা, এইটা একটা। ধরেন এটা হচ্ছে আলফা ইনহিবিটরি, এটা হচ্ছে বিটা ইনহিবিটরি, আর এটা হচ্ছে গামা ইনহিবিটরি। এই 3টা মিলে হচ্ছে জি ইনহিবিটরি। তো টোটাল পাথওয়েটা সেম কীভাবে? সেটা হচ্ছে এখানকার সেমভাবে যখন এই আলফার সাথে নর্মালি জিডিপি লেগে থাকে, যখন এই ইফেক্টোডোমিনের সাথে এটা বাইন্ড করবে, তখন জিডিপিটা সরে গিয়ে এখানে আসবে জিডিপি আসার পরে কী হবে? এখানে আসে হচ্ছে অ্যাডেনাইলিন সাইক্লেস। এই আলফা সাবইউনিটটা বা আলফা ইনহিবিটরিটা এর সাথে এসে বাইন্ড করলে কি হবে? এখন দেখেন, এটা কিন্তু ইনহিবিটরি, এটা কিন্তু স্টিমুলেটরি না। তার মানে কি, এটা অ্যাডেনাইলিন সাইক্লেসকে ইনহিবিট করবে। অ্যাডেনাইলিন সাইক্লেস কী করতো? অ্যাডেনাইলিন সাইক্লেস এটিপিকে ভেঙে সাইক্লিক এমপি করতো। এই সাইক্লিক এমপিটা কী করতো? প্রোটিন কাইনেজ একে স্টিমুলেট করতো। বাট দেখেন, এইটা ইনহিবিট হইতেছে, অ্যাডেনাইলিন সাইক্লেস ইনহিবিট হইতেছে, তার মানে কি সে টোটাল পাথওয়েকে ইনহিবিট করবে। তাহলে এটিপি থেকে সাইক্লিক এমপি তেমন একটা হবে না, প্রোটিন কাইনেজেও তেমন একটা হবে না, আলটিমেটলি এই অ্যাকশনগুলোও তেমন একটা দেখা যাবে না, ইনহিবিট হবে। আচ্ছা, আর বাকি দেখেন আরও কি বিটা আর গামা ইউনিট আছে না? তো এরা কি করবে? এরা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের পটাশিয়াম চ্যানেল। তো এরা এই পটাশিয়াম চ্যানেলের সাথে এসে এই দুইটা একসাথে বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে? এটা স্টিমুলেটেড হবে, সেলের ভেতর থেকে বাইরে পটাশিয়াম চলে যাবে। এখন সেলের ভেতর থেকে বাইরে যদি পটাশিয়াম চলে যায়, সেলটা কি হবে? হাইপারপোলারাইজড হবে। আর আমরা জানি যখন একটা সেল হাইপারপোলারাইজড হয়ে যায়, তখন তার অ্যাক্টিভিটি কমে যায়। ঠিক আছে? তাহলে এইভাবে কি হবে? তার অ্যাক্টিভিটিটা কমে যাবে। এটা হচ্ছে মেইনলি আমাদের যেটাকে বললাম হচ্ছে যে স্টিমুলেটরি আর যে ইনহিবিটরি পাথওয়ে। ঠিক আছে? মনে রাখবে এই কথাগুলো। আর আরেকটা কথা আমি বলতে পারি, দেখেন প্রথমে ইনফরমেশন ক্যারি করে নিয়ে আসছে হচ্ছে এইটা। এই জন্য এটাকে বলা হয় ফাস্ট মেসেঞ্জার। এই ফাস্ট মেসেঞ্জারটা আলটিমেটলি সব কিছু করতে করতে স্টিমুলেট করছে সাইক্লিক এমপিকে। এই সাইক্লিক এমপিটা বাকি কাজ করছে, এটাকে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার। ঠিক আছে? সাইক্লিক এমপিটাকে স্টিমুলেট করার মাধ্যমে সাইক্লিক এমপি বাকি কাজগুলো করছে, এই জন্য সাইক্লিক এমপি হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। তাহলে কি থার্ড মেসেঞ্জার নাই? হ্যাঁ আছে, পরে বলবো এগুলো। ঠিক আছে? আমরা পরেরটাতে
এখন চলে আসি আমরা আরেকটা পাথওয়ে, সেটাকে বলতেছি আমরা জিকিউ পাথওয়ে। আচ্ছা, তো জিকিউ পাথওয়ে কি? তো এটা সেম আগেরটার মতোই, জাস্ট এখানে চেঞ্জটা আসবে একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হচ্ছে প্রোটিনটা হচ্ছে জিকিউ প্রোটিন। এখানে আগে যেখানে ছিল কি জি স্টিমুলেটরি আর হচ্ছে জি ইনহিবিটরি। তো দেখেন রীতিমতো আমরা আগের মতোভাবে পড়তেছি। তো ফার্স্টে হচ্ছে একটা লাইগেন্ডে সেখানে বাইন্ড করলে এই জিকিউ প্রোটিনের সাথে এই ইন্ট্রাসেলুলার যে ইফেক্টর ডোমেইন সেটা যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কি হবে? আগের মতো সেম ঘটনা। এর তিনটা অংশ আলফা, বিটা, গামা। আলফা অংশের সাথে জিডিপি লিখে থাকে নর্মালি, সেটা বের হয়ে যাবে। এখানে যুক্ত হবে হচ্ছে জিটিপি। তো এটা হলে কি হবে? এটা হচ্ছে একটা এনজাইম, প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকা একটা এনজাইমকে স্টিমুলেট করবে, যার নাম হচ্ছে ফসফোলাইপেজ সি। সেটা গিয়ে কী করবে? সেলের মধ্যে যে দেখতে পাইতেছেন গোল্লা গোল্লা, এটা হচ্ছে ফসফ্যাটাইডিল ইনোসিটল ডাইফসফেট। এদেরকে ভেঙে তৈরি করবে ইনোসিটল ট্রাইফসফেট আর হচ্ছে ডাইসেল গ্লিসারল। আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে যখন কোলেস্টেরল সিনথেসিস হয় তখন হচ্ছে ক্যালসিয়াম বের হয়, এজন্য ইনফরমেশনটা আসে ইনোসিটল ট্রাইফসফেট থেকে। তাহলে দেখেন এই ইনোসিটল ট্রাইফসফেটটা এইখানে গিয়ে বাইন্ড করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, ফলে এখান থেকে কি আসবে? ক্যালসিয়াম আসবে। দেখেন এই ক্যালসিয়ামটা একটা স্পেশাল প্রোটিন বা ক্যালমোটুলিনের সাথে গিয়ে বাইন্ড করবে, এবং ক্যালমোটুলিনের 3টা বা 4টা সাইটে যখন ক্যালসিয়ামটা বাইন্ড করে তখন এ তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে। স্ট্রাকচারটাকে চেঞ্জ করলে তখন সেটা কি হয়ে যায়? সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো অ্যাক্টিভেটেড হলে কি করে? সেটা একটা কাইনেস বা প্রোটিন কাইনেসকে স্টিমুলেট করে, যেটাকে বলতেছি ক্যালসিয়াম ক্যালমোডুলিন ডিপেন্ডেন্ট কাইনেস বা ক্যালসিয়াম ক্যালমোডুলিন কাইনেস। তো এটা কি করবে? আমরা গত দুইটা যে জি স্টিমুলেটরি জি ইনহিবিটরি যেরকম বললাম, এটাও সেম। যত কাইনেস তাদের অ্যাকশন একই, যে এনজাইম কি করবে? এনজাইমকে ফসফোরাইলেট করবে। রিসেপ্টরটাকে কি করবে? ফসফোরাইলেট করবে। তারপরে ক্যালসিয়াম চ্যানেল যেটা, সেটাকে স্টিমুলেট করবে, ফলে বাইরে থেকে ক্যালসিয়ামের পরিমাণ সেলের ভিতরে বেশি প্রবেশ করবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই ক্যালসিয়াম ক্যালমোটুলিন কমপ্লেক্স এটা আবার আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে মায়োসিন লাইট চেইন কাইনেস বলে একটা জিনিস আছে, সেটাকে সরি আমাদের সেলের ভিতরে অ্যাক্টিন মায়োসিন চেইনও তো থাকে। তো এই অ্যাক্টিন মায়োসিন চেইনকে স্টিমুলেট করবে, যেটা মেইনলি মায়োসিনকে, সেটা হচ্ছে মায়োসিন লাইট চেইন কাইনেস। তাহলে মায়োসিন লাইট চেইন কাইনেস সেটাকে স্টিমুলেট করতেছে এই ক্যালসিয়াম ক্যালমোটুলিন কমপ্লেক্স। ফলে কি হইতেছে? ফলে এখান থেকে স্মুথ মাসেলের যে মায়োসিনটা আছে সেটাকে স্টিমুলেট করার মাধ্যমে স্মুথ মাসেল কন্ট্রাকশন হইতেছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আবার এই যে ডায়াসেল গ্লিসারল যে অংশটা, সেটা আবার কি করে? সেটা আবার আরেকটা প্রোটিন কাইনেসকে স্টিমুলেট করে, সেটা হচ্ছে প্রোটিন কাইনেস সি। এবং এই ডায়াসেল গ্লিসারলের একটা হচ্ছে লিপিড পোর্শন থাকে। লিপিড পোর্শনটা কি তৈরি করে? দুইটা অংশ তৈরি করে। আর প্রথমে আসলে একটা অংশ তৈরি হয়, সেই অংশটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। সেই অংশটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। তো এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা আমরা পড়ছি কি যে সাইক্লোঅক্সিজেনেস লাইপোঅক্সিজেনেস পাথ হয়ে ছিল। আচ্ছা, তো দেখা যায় এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে এখানে তৈরি হয় হচ্ছে মেইনলি বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং এখান থেকে দেখা যায় কি আরেক পাথরের মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ধরনের লোকাল হরমোন। ঠিক আছে? তো প্রোস্টাগ্ল্যান্ডিন বা লোকাল হরমোন আপনারা এগুলো মোটামুটি জানেন, বা পরবর্তীতে আমরা প্রয়োজন সাপেক্ষে এগুলো নিয়ে আলোচনা করব। তো সেমভাবে এখানে দেখেন যে ইনফরমেশনটা বাইরে থেকে আসতেছে সেটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। সেটা কি করতেছে? এই যে ইনোসিটল ট্রাইফসফেট ডায়াসেল গ্লিসারলকে স্টিমুলেট করতেছে। তাই এরা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এরা গিয়ে আবার কাকে বের করতেছে? ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামকে কখনো কখনো বলা হয় থার্ড মেসেঞ্জার। ঠিক আছে? আশা করি আমাদের মনে থাকবে এইগুলো, এবং এইগুলো হচ্ছে আসলে এই যে বেসিক জিনিসপত্র হচ্ছে এইগুলো। আমরা যখন পরবর্তীতে পড়বো তখন এগুলো আমাদের কাজে লাগবে। এখন কথা হচ্ছে এইগুলো যে পড়লাম কোথায় কোথায় কোন পাথওয়ে দেখা যায় আমরা কীভাবে জানবো? দেখেন, ফার্স্টে আমরা কী দেখছি? অ্যাডেনাইলিন সাইক্লেসকে স্টিমুলেট করার মাধ্যমে যে পাথওয়েটা, সেটা হচ্ছে এইটা। অ্যাডেনাইলিন সাইক্লেসকে স্টিমুলেট করার মাধ্যমে বা অ্যাডেনাইলিন সাইক্লেসের উপর ডিপেন্ডেন্ট, সেটা কোনটা? কী কী দেখা যায়?
এই যে দেখতে পাইতেছেন যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এই যেগুলো আছে এগুলো একবার রিডিং দিয়ে নেবেন গাইডন থেকে। তারপরে কারা হচ্ছে ফসফোলাইপেজ সি পাথওয়েটাকে ফলো করে মেনলি, এই যে যেটা বললাম এই যে এনজাইমটা ফসফোলাইপেজ সি সেটাকে পাথওয়েকে ফলো করতেছে হচ্ছে দেখেন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, অক্সিটোসিন, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে অনেক বেসিক জিনিসপত্র মনে থাকবে, কাজে লাগবে। তো আমরা আজকে এতটুকুই আলোচনা করতে চাচ্ছি, পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আসতেছি, সেজন্য দোয়া করবেন। আর সবসময় মেডিকোপিয়ার সাথেই থাকবেন। মেডিকোপিয়া আপনাদের পড়াশোনা অন্তত পক্ষে প্রশ্ন করে চিন্তা করাতে শেখাবে আশা করি।